জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। হঠাৎ ডিএমপিতে পিটার হাস পুলিশ কমিশনারের সঙ্গে ১.৫ ঘণ্টার বৈঠক। বিএনপির অস্পষ্ট অবস্থান, যুগপৎ কর্মসূচির দিনক্ষণ নিয়ে চিন্তিত বিরোধী দলগুলো। এদিকে ডক্টর ইউনূসের প্রতি প্রতিহিংসাপরায়ণ আচরণ বন্ধের আহ্বান নূরের। যুবলীগ কর্মী হত্যার নেপথ্যে প্রতিমন্ত্রী উপজেলা চেয়ারম্যানের লোকদের আধিপত্যের দ্বন্দ্ব। প্রধানমন্ত্রী আমাকে কিছু বলেননি, বললেন টিপু মুনশি। সিঙ্গাপুরে বসে আন্দোলনের নীল নকশা আঁকছে বিএনপি, বললেন কামরুল ইসলাম। সর্বশেষ জানিয়ে দেব সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সিরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। হঠাৎ ডিএমপিতে পিটার হাস পুলিশ কমিশনারের সঙ্গে ১.৫ ঘণ্টা বৈঠক। ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে প্রায় ১.৫ ঘণ্টা বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় কমিশনারের সঙ্গে ডিএমপি গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদও ছিলেন বলে জানা গেছে। বুধবার সকালে ডিএমপি সদর দপ্তরে যান পিটার হাস। সাক্ষাতের বিষয়টি ডিএমপি মিডিয়া বিভাগ নিশ্চিত করলেও কোনো বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে বৈঠকের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক পিপিএম এর সাথে বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিএনপির অস্পষ্ট অবস্থান, যুগপৎ কর্মসূচির দিনক্ষণ নিয়ে চিন্তিত বিরোধী দলগুলো। সরকার পতনের এক দফা দাবি আদায় পরবর্তী কর্মসূচির দিনক্ষণ নির্ধারণ নিয়ে চিন্তায় পড়েছে বিএনপির নেতৃত্বাধীন যুগপথে যুক্ত বিরোধী দলগুলো। আগামী ২ মাসের মধ্যে সরকার বিরোধী আন্দোলনের চূড়ান্ত রূপ দেওয়ার পূর্ব আলোচনা থাকলেও সম্প্রতি যুক্ত হয়েছে এই ভাবনা। এক্ষেত্রে নতুন করে বিএনপির অবস্থানকে কেন্দ্র করে এই চিন্তা আরও বেড়েছে বিরোধী নেতাদের। গণতন্ত্র মঞ্চ অন্যান্য বিরোধী দলের নেতারা মনে করছেন অতি সম্প্রতি মাঠের কর্মসূচি নিয়ে বিএনপির অবস্থান অনেকটাই অস্পষ্ট। এর মধ্যে নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের বেশিরভাগ রয়েছেন দেশের বাইরে। এই পরিস্থিতিতে বিরোধী নেতাদের কারো কারো মত বিএনপি কেবলই মার্কিন অবস্থানের উপর নির্ভর করে আন্দোলন ও নীতি কৌশল নির্ধারণ করছে। সে কারণে মাঠের আন্দোলন খানিকটা ঝিমুনি এসেছে। বিএনপি নেতারা বলছেন নীতি নির্ধারকদের অনেকে দেশের বাইরে থাকলেও তারা মূলত চিকিৎসা নিচ্ছেন। সোমবার সিঙ্গাপুর সকাল থেকে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তারা দুজনে স্থানীয় হোটেলে উঠেছেন বলে স্থায়ী কমিটি ও দায়িত্বশীল সূত্র জানায়। এছাড়া সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সোমবার সন্ধ্যায় তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমি ভালো আছি, আরো কিছুদিন এখানে থাকতে হবে, নিয়মিত চিকিৎসা চলছে। গণতন্ত্র মঞ্চের একাধিক নেতার ভাষ্য, আগামী মধ্য সেপ্টেম্বরের আগে যুগপথের নতুন কর্মসূচির আসার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কর্মসূচির ধরন নিয়ে আলোচনা করছেন নেতারা। মঞ্চের একজন নির্ভরযোগ্য নেতা জানান, সোমবার বিকেলে মঞ্চের নেতারা দীর্ঘ বৈঠক করেছেন। ওই বৈঠকের রাজনৈতিক পরিস্থিতি, সামনের কর্মসূচি, দিনক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই আলোচনায় বিএনপির বর্তমান অবস্থানও উঠে আসে। বিশেষ করে মাঠের রাজনীতিতে দলটি আগের চেয়েও নিষ্ক্রিয় মনে করছেন মঞ্চের নেতারা। ডক্টর ইউনূসের প্রতি প্রতিহিংসাপরায়ণ আচরণ বন্ধের আহ্বান নূরের। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বহির্বিশ্বে দেশের সুনাম বৃদ্ধি করেছেন বলে দাবি করে তার প্রতি হিংসাত্মক ও প্রতিহিংসাপরায়ণ আচরণ বন্ধ করে তাকে যথাযথ সম্মান প্রদর্শন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নূর রাশেদের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। মঙ্গলবার রাতে এক যৌথ বিবৃতিতে দলটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এ আহ্বান জানান। গণ অধিকার পরিষদের নেতৃদ্বয় বলেন, শান্তিতে নোবেল পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ও কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ আন্তর্জাতিক বিভিন্ন পদক পুরস্কার অর্জনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছে, বহির্বিশ্বে দেশের সুনাম বৃদ্ধি করেছেন। বাংলাদেশী হিসেবে সর্বপ্রথম তিনি শান্তিতে নোবেল পেয়েছেন, যা দেশের মানুষের জন্য অত্যন্ত গর্বের বিষয়। অথচ সরকারের ইন্ধনে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা, প্রতিহিংসাপরায়ণ ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন সময় তাকে নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা অশালীন এবং অসম্মানজনক উক্তি করেছেন। তারা বলেন, সরকার নিছক রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রোপাগান্ডা ও তাকে হয়রানি করে আসছে। বিশ্ব নেতারা এই বিষয়ে বিভিন্ন সময় বিবৃতি দিলেও সরকার কোনো কর্ণপাত করছে না।
যুবলীগ কর্মী হত্যার নেপথ্যে প্রতিমন্ত্রী উপজেলা চেয়ারম্যানের লোকদের আধিপত্যের দ্বন্দ্ব। ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের চৌরঙ্গী মোড় এলাকায় অটোরিকশার চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবলীগ কর্মী মোহাম্মদ আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আসাদুজ্জামান মুক্তাগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যানের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দের অনুসারী। হত্যায় অভিযুক্ত ব্যক্তিরা স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের অনুসারী হিসেবে পরিচিত। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মুক্তাগাছা আওয়ামী লীগের রাজনীতি দুটি ধারায় বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, আর অপর পক্ষের নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই আকন্দ। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে এ বিরোধের সৃষ্টি হলেও গত ৬ মাসে তা চরম আকার ধারণ করেছে। আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের এ বিরোধ ছড়িয়েছে যুবলীগের মধ্যেও। মুক্তাগাছা পৌরসভার মেয়র মোহাম্মদ বিল্লাল হোসেনের প্রতিমন্ত্রী পক্ষে রয়েছেন বিল্লাল হোসেনের জামাতা মাহবুব আলম ওরফে মনি, উপজেলা যুবলীগের সভাপতি এবং জেলা পরিষদের সদস্য। মূলত তিনি সব ধরনের বিরোধে প্রতিমন্ত্রীর পক্ষে নেতৃত্ব দেন বলে দলীয় সূত্রে জানা গেছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ প্রথম আলোকে বলেন, ৫ থেকে ৬ মাস ধরে প্রতিমন্ত্রী আমাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে একের পর এক নেতাকর্মীদের মারধর করাচ্ছেন তার কর্মীদের দিয়ে। সবশেষ আমাদের কর্মী আসাদুজ্জামানকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই ও দোষী ব্যক্তিদের শাস্তি চাই। তবে প্রতিমন্ত্রী কে এম খালিদ অবশ্য রাজনৈতিক দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন। তিনি আজ বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মুক্তাগাছায় আওয়ামী লীগের রাজনীতির কোনো বিরোধ নেই। আমরা ভালো আছি। যুবলীগ কর্মী আসাদুজ্জামান হত্যার ঘটনাটি দুঃখজনক। আমি ইতোমধ্যে পুলিশকে বলেছি, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হোক। প্রধানমন্ত্রী আমাকে কিছু বলেননি, বললেন টিপু মুনশি। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সের পর প্রায় ১.৫ ঘণ্টা তার সঙ্গে থাকলেও সিন্ডিকেট বিষয়ে তিনি কিছু বলেননি বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বুধবার রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর প্রায় ১.৫ ঘণ্টা তার সঙ্গে ছিলেন, তখন তিনি এ বিষয়ে কিছু বলেননি। এর আগে গতকাল প্রধানমন্ত্রী এক সম্পাদক প্রশ্ন করলে তিনি কিছু মৌসুমী সিন্ডিকেট বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেটে টাকা নিয়ে যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, সব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আমি বাণিজ্যমন্ত্রীকে ধরবো। এই বিষয়ে জানতে চাইলে টিপু মুনশি বলেন, এটা তো প্রধানমন্ত্রী বলেছেন, তিনি কি মনে করে বলেছেন, কোন প্রেক্ষিতে বলেছেন তা আমি কিভাবে বলবো? আমি ঠিক জানি না প্রধানমন্ত্রী কি উদ্দেশ্যে কথাটা বলেছেন। সিঙ্গাপুরে বসে আন্দোলনের নীল নকশা আঁকছে বিএনপি, বললেন কামরুল ইসলাম। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আন্দোলন বেগবান করার নামে সন্ত্রাস আর সহিংসতার দিকে যাচ্ছে বিএনপি। সিঙ্গাপুরে বসে পরবর্তী আন্দোলনের নীল নকশা আঁকছে তারা। বুধবার কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন কামরুল ইসলাম। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য বলেন, নির্বাচন যথাসময়ে হবে। নির্বাচন বানচাল করার শক্তি কারও নেই। আন্দোলন বেগবান করার নামে সন্ত্রাস আর সহিংসতার দিকে যাচ্ছে বিএনপি। বিএনপি চূড়ান্ত আন্দোলন যদি জঙ্গি কাদায় হয় তাহলে কঠোর হস্তে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সিরিয়া। দক্ষিণাঞ্চলে ক্রমবর্ধমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সিরিয়া। গত সপ্তাহে শুরু হওয়া এ বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে যেন আরও চড়াও হয়ে উঠেছে। বিক্ষোভকারীরা সোমবার আবারও দেশটির দক্ষিণের সোয়াইদা প্রদেশে জড়ো হন। জ্বালানির দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতি ক্ষোভের কারণে বিক্ষোভের সৃষ্টি হয়। স্লোগানে সময় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। ২০১১ সালের বিদ্রোহের পর থেকেই সরকারের নিয়ন্ত্রণে রয়েছে সোয়াইদা প্রদেশটি। দেশটি দ্রুজ সংখ্যালঘুদের আবাসস্থল। অ্যাক্টিভিস্ট নেতৃত্বাধীন সংগঠন সোয়াইদা 24 এর নির্বাসিত প্রধান রায়ান মারুফ বলেন, সোয়াইদা এর আগে